আমি প্রথমেই কক্সবাজারের একটা ঐতিহ্যবাহী বলা যায়, এখন 5 বছর যখন হয়ে গেছে, তো এই শুভক্ষণে তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সাদা কালো গঞ্জে। আচ্ছা, প্রথমেই একটা জিনিস দিয়ে শুরু করি। এতক্ষণ ধরে আমাদের যিনি উপস্থাপনা করছিলেন ওনার একটা মুদ্রা দোষ আছে, কেউ বলতে পারবেন? তো আচ্ছা, এই তো যদি কোনো কারণে যদি গানে প্রবেশ করে তাহলে কেমন হবে? যদি গান করে তাহলে তো দিয়ে এরকম হবে। তো চারিদিকে উৎসব, তো পরিপূর্ণ নিয়ন আলো, তো আমার পৃথিবী ঘিরে আসছে আধার কালো, তো সানাইয়ের সুর তো নিয়ে যাবে দূর একটু একটু করে তোমায়, তো আজকে রাতে তুমি অন্যের হবে, তো ভাবতেই জল চোখে ভিজে যায়, তো 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 এটা এটা আসলে খুব মজা করে করা গানে আসে না তো। আচ্ছা, তো আমরা যেমন কথা বলি, তো প্রাণীরা কিন্তু কথা বলে নাকি? হ্যাঁ, এটা আমার মধ্যেও প্রবেশ করছে এখন। তো তাহলে প্রাণীরা যদি কথা বলে তাহলে কথা বলে কিরকম হয়? এক বাচ্চা অসুস্থ, তো মা মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলতেছে, বাবা রে তোর তো দেখি জ্বর কমে না, এক কাজ করি একটা মুরগি জবাই করে তোর সোপ বানাই দিই, ওইটা যদি ওই সোপ খাইলে তোর ভালো লাগবে। পাশ থেকে মুরগি শুনছে, তো মুরগি বলতেছে কি, মস্কারা করার জায়গা ভান না, প্যারাসিটামল খাওয়াইলে হয় না? এক মুরগি বাজারে গিয়ে দোকানদারে বলতেছে, ভাই একটা ডিম দেন তো। দোকানদার বলতেছে, ডিম তো তুই নিজে পারে নিলে হয়। মুরগি বলতেছে, 10 টাকার জন্য কি আর ফিগার নষ্ট করে? কয়েকদিন আগে আমি বাংলাদেশ এবং ইংল্যান্ডের একটা ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে গিয়েছিলাম। স্টেডিয়ামে যাওয়ার পর একটা জিনিস আবিষ্কার করলাম, এটা একটা রিয়েল ঘটনা। যখন আমরা মাঠে গিয়েছি তখন সবার মধ্যে একটা উত্তেজনা, যে প্রথমে কি গান চলে। ওখানে কয়েক ধরনের গান হয় স্টেডিয়ামে। প্রথমে যে গান হয়, বেশ 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 সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। এই ধরনের সবার মধ্যে একটা মানে তেজ থাকে। যখন আমাদের প্রিয় দল যখন 4-6 মারে তখন সবাই ওই একই গান, ওই গানটা, 4 চক্কা হই হই বল গড়াইয়া গেল কই, এই গান চলতেছে। আর যখন নিজের দলটা হারিয়ে যাচ্ছে তখন কি গান গায়? আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আমি একটু ছোট ছোট একটু মজার জন্য কিছু কথা বলবো, যদি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রথমবারের মতো আপনাদের সামনে এসেছি। গরিব এবং বড় লোক, গরিব এবং বড় লোকের মধ্যে পার্থক্য কোথায়? একজন বড় লোক যখন বিয়ে করে তখন চিন্তা করে হানিমুনের জন্য কোথায় যাওয়া যায়। আরেকজন গরিব বিয়ে করার পর চিন্তা করে খাটের আওয়াজটা যেন বাইরে না যায়। ইন্ডিয়া থেকে আসার পর সবাই একটা কথা সবসময় জিজ্ঞেস করে, বলে ভাই ইন্ডিয়ার কিছু স্মৃতি, ওখানকার কিছু ঘটনা যদি একটু শেয়ার করেন। তো এই জন্য বলি, ওখানকার তো আমাদের দেশের মেয়েরা খুব শালীন এবং শালীনভাবে পোশাক পরিধান করে। ইন্ডিয়াতে এই ব্যাপারে ওরা একটু অন্যরকম। মাঝে মধ্যে ওরা কিছু ছোট ছোট জামা কাপড় পরে রাস্তায় বাইরে। তো এক মহিলা খুব ছোট ছোট জামা কাপড় পরে রাস্তায় বাইরেছে, এক মেয়ে। তো এক মহিলা বলতেছে, মাইয়া তুমি পাইছো কি? তুমি যে এত ছোট ছোট জামা কাপড় পরে রাস্তায় বাইরে, তোমার মা তোমার কিছু বলে না? তুমি বলতেছে, মাথা খারাপ, আম্মা যদি টের পায় আমি আম্মার ড্রেস পরে বাইরেছি তাইলে খবর আছে। তো ওখানে মেয়েরা মুখের মধ্যে প্রচুর ফেস পাউডার মাখে, এটা অনেক বেশি, এটার পরিমাণ এত বেশি যে মুখের মধ্যে অনায়াসে ক্যারাম বোর্ড খেলা যায়। তো এক বাসের মধ্যে, ওখানে ইন্ডিয়ার একটা কলকাতার একটা বাসের মধ্যে, ওখানে বাসের মধ্যে প্রচন্ড ভিড় থাকে লোকাল বাসগুলোতে। তো প্রচন্ড ভিড়ের মধ্যে যদি কোনো তরুণী মেয়ে থাকে, ইয়াং মেয়ে থাকে, তাইলে তার অবস্থা খুব খারাপ। কেউ সিমটা মারে, বিভিন্নভাবে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে, আমি আর ডিটেল বললাম না। তো এই অবস্থা দেখে
এক বৃদ্ধ বসেছিল, সে মেয়েটাকে বলতেছে, মা গো, তোমার যদি কোনো সমস্যা না হয় তুমি আমার কোলে বসে যাইতে পারো। তো মেয়ে চিন্তা করলো যে এত লোকে সিমটা খাওয়ার সে মনে কোলে বসে যাওয়াটা বেটার, সে বসে গেছে। 5 মিনিট যাইতে না যাইতে বুড়া বলতেছে, মারে তুমি বরং দাঁড়াইয়াই যাও। কেন? কই না, নিজের যত বুড়া ভাবছিলাম এখন দেখি তত বুড়া না। আর ছেলে এবং মেয়েদের মধ্যে একটা কমন একটা ইয়ে আছে, আমি একটু বলি। কোনো মেয়েকে যদি আপনি তার ড্রেসের প্রশংসা করেন, কোনো মেয়ে যদি ড্রেসের প্রশংসা করেন, মেয়েটা পরের দিন আরেকটা ড্রেস পরবে, এর পরের দিন আরো সুন্দর আরেকটা ড্রেস পরবে। আর কোনো ছেলেকে যদি তার ড্রেসের প্রশংসা করেন, টানা 30 দিন ওই একই ড্রেস পরে ঘুরে বেড়াবে। এখন এক সাধু বাবার কাছে এক ছেলে গিয়ে বলতেছে, বাবা, আমি যদি গার্লফ্রেন্ড নিয়ে ঘুমাই তাইলে কি আমার পাপ হবে? তো সাধু বাবা বলতেছে, ঘুমাইলে কি আর পাপ হবে? শালা তোরা তো ঘুমাস না। তো এক মহিলা গিয়ে সাধু বাবারে বলতেছে, বাবা, আমার স্বামী তো মহা সমস্যা, রাতের বেলা বাসায় আসে না, সারা রাত বাইরে বাইরে থাকে, বাইরে বাইরে ঘুরে বেড়ায়, আমি সারা রাত একা থাকি, কিছু একটা উপায় বলেন। তো সাধু বাবা বলতেছে, এতক্ষণ ধরে যেটা বলছো এটা কি ইনফরমেশন নাকি ইনভাইটেশন? এখন আপনি কোথাও ঘুরতে গেছেন, হঠাৎ আপনার কিছু খাইতে ইচ্ছে করলো। এখন আপনি কি খাবেন সেটা নির্ভর করতেছে আপনি কোথায় খাবেন সেটার উপর, আবার আপনি কোথায় খাবেন সেটা নির্ভর করতেছে আপনি আসলে কি খাবেন তার উপর। এই যোগটা শোনার পর আপনি কি চিন্তা করতেছেন সেটা নির্ভর করতেছে আপনার মন মানসিকতা কত খারাপ তার উপর। মন মানসিকতাটা কত খারাপ সেটা নির্ভর করতেছে আপনি আসলে কি চিন্তা করছেন ওইটার উপর। তো এক ছেলে বিয়ে করছে, একটু হাবা টাইপের ছেলে। বিয়ে করার পরে বাসর ঘরে সে ঢুকলো। বাসর ঘরে ঢোকার পর এখন বউকে কি বলবে, দীর্ঘক্ষণ চিন্তা ভাবনা করার পর তার মুখ দিয়ে প্রথম যে কথাটা বাইরেছে, বউরে বলতেছে, আচ্ছা তুমি যে এখানে আসো তোমার বাসায় জানে? আবার ওই যে মেয়েটা বাসর ঘরের আরেকটা ঘটনা, তো ছেলেটা মেয়েটাকে একদম স্পর্শ করতে যাবে, টাচ করতে যাবে, ঠিক এমন সময় মেয়েটা বলতেছে, খবরটা তুমি আমার গায়ে হাত দিবে না। তুমি বলছো কেন? না, আমারে কথা দিয়ে আসছি বিয়ের পর এই সমস্ত আকাম একেবারে ছাড়িয়ে দিব। আচ্ছা, যারা বিভিন্ন দেশে ভ্রমণ করেন, বিশেষ করে বিভিন্ন বিমান ইউজ করেন, তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, বিভিন্ন দেশের বিমানে যারা থাকে সার্ভিস দেওয়ার জন্য তাদেরকে আমরা কি বলি, বিমানবালা। কিন্তু বাংলাদেশ বিমানে যদি কোনোদিন ভ্রমণ করে থাকেন, ওইখানে যারা আছে তাদেরকে বলা যাবে না বিমানবালা, ওরা বিমান খালা। আচ্ছা, আমি একটা চট্টগ্রামের ভাষায় কবিতা বলা হয়েছিল, আমি যার কারণে একটা কবিতা আমি বলবো, চট্টগ্রামের ভাষায় কবিতা। এটা অনেক আগেরই একটা কবিতা, এটা কবিতা না, এটা অনেকটা হাসার উপকরণ আপনাদের জন্য। চট্টগ্রাম শহরে ওয়াসার পানি লিক হয়ে গেছিল, ফোয়ারার মতো পানি উঠতেছিল, তখন এক কবি কবিতা লিখছিল, শহরবাসী সাইজ তোয়ারা, রাস্তার অতি আজব ফোয়ারা, স্টেডিয়াম বিমান অফিসের ফিসদ্দি, জামাল খান লেন থোরা নিজুদ্দি, ফানি উড়েতে বলহত করে সাপ্তাবর, আসতে যাইতে নানান জনের নানান হতাহর, কেউ হত দে মনা পানি বাইজার, আর কেউ হতো বাহ হারবার তো চমৎকার, এই ফানি ইনলে খেলার দে ফুয়াশা, গুমত্র এদে ফানির মালিক কুয়াশা। আচ্ছা, আমাদের দেশে এক সময় কবিতা দিয়ে লড়াই হতো, কবিতা বিশেষ করে চট্টগ্রামের কবি, নোয়াখালীর কবি, এরকম কবিরা কবিতা দিয়ে লড়াই করতো। এরকম একটা কবিতা নিয়ে লড়াই হচ্ছে। প্রথমে নোয়াখালীর কবি এসে কবিতা বলতেছে,
আন্ডার ছোড়ো নদী চলে আয় বায়, আন্ডার ছোড়ো নদী চলে আয় বায়, বৈশাখ মাসে হেতের আড়োহানি থায়, হারয় যাই গরু হারয় গায়, দুইটার উষাতার হুক চুক নাই। তো এই কবিতা বলার পর চট্টগ্রামের কবি আসছে, কবিতা দিয়ে তার প্রতিবাদ করবে। তো সে বলছে, আম পাতা জোড়া জোড়া, মাইজম দে সাবক সৈজম দে গোড়া, ওরে নোয়াখাইলা সরে দাঁড়া, আসছে আমার সিটিঙ্গা গুড়া, সিটিঙ্গা গুড়া খেপছে, নোয়াখাইলা গুড়া বাগছে। খুব একটা মজার ঘটনা বলি। আমরা আসলে যোগ করতে করতে এমন অবস্থা, আমরা আমাদের কবি মনীষীদেরকেও ছাড়ি না। তো আমাদের সম্মান রেখেই এই যোগটা বলি। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একদিন একটা জায়গায় বেড়াতে গিয়েছিল। তো এমন একটা জায়গায় বেড়াতে গিয়েছিল, সেখানে সূর্য ওঠার আগে তাদেরকে টয়লেট করতে হতো। যেখানে টয়লেটের কোনো ব্যবস্থা নেই, সূর্য ওঠার আগে যে যেখানে পারতো আড়ালে করে ফেলতো। এখন রবীন্দ্রনাথ বেড়াতে গিয়েছে, হঠাৎ কেউ তাকে ডাকলো না, দেখে বেলা হয়ে গেছে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর লজ্জায় পড়ে গান ধরছিল ঠিক এইটা, কেন যামিনী না যেতে জাগালে না, বেলা হলো মরিলা যে। আচ্ছা, শেষ করব একটা যোগ দিয়ে, বা আমাদের বলতে হয়। আচ্ছা, রিকোয়েস্টের যোগ। আসলে যোগ এমন একটা জিনিস যেখানে গান, একই গান মানুষের ভালো লাগে, বারবার শুনে আরো ভালো লাগে, আবার শুনে রিকোয়েস্ট করে। যোগ এমন একটা জিনিস, একবার বলার পরে 5 লাইনটা যদি কেউ কোনো কারণে জেনে যায়, কত পদ্মে আমি জানি তুমি আরোগ্য হও। ধন্যবাদ যোগ রিকোয়েস্ট করার জন্য, এটা নতুন একটা অভিজ্ঞতা। তারপর বলছি এই যোগটা, এক মহিলা কথা বলতে জানি এরকম একটা টিয়া পাখি কিনতে গেছে। তো দোকানে গিয়ে দেখে একটা টিয়া পাখি। তো দোকানদার বলতেছে, ম্যাডাম এই টিয়া পাখিটার সাথে কথা বলেন, এটা খুব ভালো সুন্দর কথা বলে, এটা আপনি চাইলে নিতে পারেন। তো মহিলা আবার টিয়া পাখির সাথে কথা বলা শুরু করছে, বলছে আচ্ছা টিয়া পাখি বলো তো আমি কেমন। টিয়া পাখি বলে আপনি তো বাজে মাইয়া। এটা শুনে মহিলার মেজাজ খুব খারাপ। দোকানদারের ডাকি বলছে, আপনার টিয়া পাখির মহা সমস্যা, খুব বেয়াদবি করছে। তো দোকানদার কি করছে, একটা বালতি আনি, পানি ভর্তি বালতির মধ্যে টিয়া পাখিটারে ধরে চুবানি দিছে, শাস্তি দিছে। এটা একটা আজীবনে করবি বেয়াদবি? না স্যার করবো না। তো ঠিক আছে। এরপর মহিলারা বলছে, আপনি কথা বলুন কোনো সমস্যা নেই, ভালো হয়ে গেছে। তো মহিলা কথা বলা শুরু করছে, বলছে টিয়া পাখি বলো তো আমি যদি একটা ছেলে নিয়ে বাড়িতে ঢুকি তাহলে ওইটা আপনার জামাই হয়, যদি আমি 2টা ছেলে নিয়ে বাড়িতে ঢুকি তাহলে তো একটা আপনার জামাই, একটা আপনার দেবর। বা আচ্ছা যদি আমি 3টা নিয়ে ঢুকি তাহলে একটা জামাই, একটা দেবর, একটা আপনার ভাই। মহিলা আরো বেশি বলতেছে, হয় যদি আমি 4টা নিয়ে ঢুকি। টিয়া পাখির মেজাজ খারাপ হয়ে গেছে, উস্তাদ বালতি আবার না, আগে কইছিলাম এটা বাজে মাইয়া। আচ্ছা, একটা ফাঁকা বাড়িতে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড প্রথমবারের মতো দেখা করতে গেছে। একদম ফাঁকা বাড়ি, দুজনে প্রথমবারের মতো দেখা করতে গেছে। দুজনে চুপচাপ, কেউ কথা বলতেছে না, দুজনে চুপচাপ বসে আছে। তো ওই সময়টাতে মেয়েটা মনে মনে কি চিন্তা করতেছে, আমার ড্রেসটা পরে কি মোটা লাগতেছে, গালের পিম্পলটা কি দেখা যাচ্ছে। আচ্ছা ও আমার সাথে কথা বলতেছে না, নিশ্চয়ই অন্য কোনো মেয়ের কথা ভাবতেছে। মেয়েটা এই ধরনের অনেক কিছু চিন্তা করে। আর ছেলেটা মনে মনে খালি কি চিন্তা করে, লাইটটা কি অন থাকবে নাকি অফ করবো, লাইটটা কি অন থাকবে নাকি অফ করবো। তো এক লোক এসে বলছে, তার বন্ধুরা বলতেছে, দোস্ত আমার বউ তো তরকারি রান্না করতে গিয়ে আলুর বদলে বাংলা সাবান দিয়ে দিছে। তো বন্ধু বলতেছে, তোর রাগ লাগে নাই? কই লাগছে মানে, রাগে তো আমার নাক মুখ দিয়ে বাংলা সাবানের ফেনা বাইরেছে। আচ্ছা, আমরা বিশেষ করে আমরা দাড়ি এবং কমার ব্যবহারগুলো যদি ঠিকঠাক মতো জায়গায় না করি তাহলে কি ধরনের প্রবলেম হয় এটা একটু দেখাচ্ছি। তো
ভদ্রলোকের কুকুর হারাই গেছে। তো কুকুরটা খোঁজার জন্য সে মাইকিং করা শুরু করছে, মাইক দিয়ে খুঁজতেছে। তখন সে মাইকিং করতেছে এভাবে, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আপনারা একটা কুত্তার বাচ্চা, আপনারা একটা কুত্তার বাচ্চা এদিক দিয়ে যাইতে দেখেছেন? যদি দেখে থাকেন আমি আপনাদেরকে বাঁশ দেব, আমি আপনাদেরকে বাঁশ দেব পাগলা কুত্তাটিকে তাড়ানোর জন্য। আবার অনেক সময় আমাদের এই এলাকাগুলোতে মাইকিং যখন করে মাইকিংগুলো যার নাম বলা হয়, বিশেষ করে ওয়াজ মাহফিলের সময় দেখা যায়, তো যার নাম বলবে তার আগে পিছে এত বেশি নাম যোগ করা হয়, তো কোনো এক সময় গিয়ে হয়তো আসল নামটা হারাই যায়। এরকম একটা মাইকিং আমি শুনেছিলাম, আপনাদেরকে শোনাচ্ছি। বীর চট্টলার সংগ্রামী ঢিলা জনতা, পদ্ম বিকাল 13:30 ঘটিকার সময় ঐতিহাসিক কর্ণফুলী নদীর মধ্যখানে বাংলাদেশের ঢিলা পাহাড়ির উদ্যোগে এক বিশাল ঢিলা সমাবেশ। উক্ত ঢিলা সমাবেশে প্রধান ঢিলার আসন কলঙ্কিত করিবেন খানে খান লাল জাহান, লাল টুকটুকে গালের গাল, মালের মাল, নদীর কুল, দরিয়ার ফুল, শাহিন শাহে কাদিয়ানি, রহমতে লিসানি, বারবার ফুসানি, ফিতনা ফাসাদে ছড়ানি, ঝগড়া বিবাদ বাড়ানি, বাংলা কালের যুগের যুগ, হজরতুল আল গায়নামা, তিনজন দরিদার ফানিকনামা, পানির তন্দুরে জুবাই ফেলা, বর্তমান মহিলা কলেজের দফতরি জনাব শাহেব কুসকুস চেরাগালি বদনা সাহেব। উক্ত ঢিলা সমাবেশে ঢিলাকণ্ডে আওয়াজ তুলুন, গাছের গায়ে বান্দর, ঢিলাবাই সুন্দর, ঢিলাবাই সুন্দর, গাছের গায়ে বান্দর, ঢিলাবাই যেখানে। আপনারা আছেন সেখানে? আমরা কখনো এরকম ঢিলার সাথে কখনো থাকবো না। তো ছোটবেলার কিছু ঘটনা শেয়ার করি। ছোটবেলা থেকে খুব প্রচণ্ড দুষ্ট ছিলাম। ইনফ্যাক্ট দুষ্ট না হলে এই সমস্ত কাজ করা যায় না। একটু দুষ্ট ছিলাম। তো ক্লাসে যখন টিচার পড়াতো তখন আমার চিন্তা কি থাকতো, ক্লাস টিচার একবার পড়াচ্ছে, কিয়ামত বা মহাপ্রলয় যেদিন হবে সেদিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমুদ্রের পানি এসে দুনিয়াটাকে গ্রাস করে নিয়ে চলে যাবে। পিছন থেকে হাত তুলে আমি স্যারের বলছিলাম, স্যার সেদিনকে আমাদের স্কুল বন্ধ থাকবে? এই ধরনের চিন্তা ভাবনা সবসময় মাথার মধ্যে ঘুরপাক খাইত। আর বাবা মা সবসময় এই বাবা মার মধ্যে ঝগড়া হতো যে ছেলে আমার মতো হয়েছে, বাবা বলতো আমার মতো, মা বলতো আমার মতো। তো তারা একটা সলিউশন বের করছে, আমি যখন স্কুলে যাব তখন পিছন থেকে না দেখে মতো একটা ইটা মারবে। আমি যদি পিছনে ফিরে মা গো বলে চিল্লাই উঠি তাহলে মায়ের, আর যদি বাবা গো বলে চিল্লাই উঠি তাহলে বাবার। তো আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, পিছন থেকে না দেখে মতো একটা ইটা মারছে। তা আমি পিছনে ফিরে আর মা গো বলি না, বাবা গো বলি না, বলছি কি, ওই কোন শালা রে। তো আমার এক বন্ধু হাত কেটে তার প্রেমিকার নাম লিখছিল। এটা এক সময় ফ্যাশন ছিল, এখনো আছে। কে বলছেন একটু হাত তুলবেন প্লিজ? কে বলছেন একটু হাত তুলবেন? আচ্ছা, আপনারটাও করে ফেলেন। আচ্ছা, এখন এই ধরনের একটা ফ্যাশন ছিল, হাত কেটে প্রেমিকার নাম লেখা। তো আমার এক বন্ধু তার হাত কেটে তার প্রেমিকার নাম লিখছিল। তো খুব কান্নাকাটি করতেছে। তো কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, কিরে দোস্ত খুব জ্বলতেছে নাকি? কই না দোস্ত, নামের বানানটা বল করে ফেলাইছে। আমি লাস্ট একটা গান, সরি গান লাস্ট একটা যোগ বলে শেষ করছি। এটাও একদম একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই যোগটা বলার আগে কান ধরে নিচ্ছি। তো সেনাবাহিনীতে কমান্ডো ট্রেনিং চলতেছে, সেনাবাহিনীতে কমান্ডো ট্রেনিং চলতেছে। স্যার আপনি কিন্তু কিছু মনে করবেন না, আপনি প্রশাসনের লোকজন, আমাদের লোক। আচ্ছা, যেহেতু স্যার পুলিশে আছে, আমি ওনার জন্য পুলিশের একটা যোগ বলি আগে। এটা আমার বলা মিরাক্কেলের মধ্যে সবচেয়ে হিট যোগ। জেলখানা থেকে 3 জন আসামি পালাই গেছে, 3 জন আসামি পালাই গেছে। পুলিশ তাদেরকে আবার তন্ন তন্ন করে খুঁজে আনছে। খুঁজে আনি জিজ্ঞেস করতেছে, তোরা পালাইছস কেন? তো বলছে, স্যার জেলখানার খাবার এত বেশি খারাপ, এত বেশি নিম্নমানের, আমরা সহ্য করতে না পারি পালাই গেছি। তো পুলিশ বলতেছে, তা না হয় বুঝলাম, কিন্তু তোরা তালা ভাঙছিস কি দিয়া? বলে, স্যার সকালে যে রুটিটা খাইতে দিয়েছিল রুটি দিয়ে। নরম লাগবে। আচ্ছা, লাস্ট যেটা বলছি, সেনাবাহিনীতে কমান্ডো ট্রেনিং চলতেছে, যেখানে সবাই হাফ প্যান্ট পরা।
হাফ প্যান্ট পরা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে, সবাই একদম এক নাগারে দাঁড়িয়ে আছে, লড়াচড়া করা সম্পূর্ণ নিষেধ, কেউ লড়াচড়া করতে পারতেছে না। হঠাৎ একজন লড়াচড়া করে উঠছে, কমান্ডার এসে তারা ধরছে, তুমি লড়ছো কেন? বলো স্যার বিশ্বাস করেন স্যার আমি লড়তে চাইনি, বিশ্বাস করেন স্যার গাছ থেকে বান্দর আমি শটকানা মারছে তাও আমি লড়ি নাই, পায়ের উপর দিয়ে স্যার অজগর সাপ চলে গেছে তারপরেও আমি লড়ি নাই। কয় এখন লড়ছো কেন সেটা বলো না। কয় স্যার ছোট্ট একটা কাঠবিড়ালি ফায়ার ঘুরে আসি যা বলছে তাতে তো আর না লড়ি থাকতে পারলাম না। তো কি বলছে? আরে আরে 2টা কাজু বাদাম, আজকে একটা খাবো কালকে একটা খাবো। ধন্যবাদ সবাইকে।